আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। লোহিত ও ভূমধ্যসাগরের 4টি বাণিজ্যিক জাহাজে আবারও ব্যাপক হামলা চালাল হুথি যোদ্ধারা। চলছে হামাস ইসরায়েল তীব্র লড়াই, লেবাননে আগ্রাসন চালালে প্রতিরোধে প্রস্তুত ইরান। ফিলিস্তিনিদের নিজ ঘরবাড়ি ধ্বংস করতে বাধ্য করেছে ইহুদি বাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। কথা রাখলেন রমজান কাদিরভ, ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া। এইবার বাদ বুড়ো বাইডেন, ডেমোক্র্যাটদের নতুন প্রার্থী হবেন মিশেল ওবামা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিচ্ছে ন্যাটো, ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মস্কো। এবং সর্বশেষে কিভাবে ইরানের সম্ভাব্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ক্ষমতায় সম্পর্ক বদলে যাবে একটি পলকে, যুক্তরাষ্ট্র হবে আপন, রাশিয়া হবে পর। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। লোহিত সাগরে একটি লাইবেরিয়া পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গত শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দায় স্বীকার করেন। একটি সামুদ্রিক সংস্থা বলেছে জাহাজটিকে লক্ষ্য করে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। এছাড়া ভূমধ্যসাগরে 2টি জাহাজসহ আরও 3টি জাহাজকে টার্গেট করেছে হুথিরা। হুথিরা বলেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই সব বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে। ইয়াহিয়া সারি বলেছেন গোষ্ঠীটি তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সরাসরি আঘাত করেছে। তবে জাহাজটিতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি, সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। সারি আরও বলেছেন লোহিত সাগরে আয়োনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার এবং ভূমধ্যসাগরে জোহানেস মের্সকো জাহাজে হামলা করেছিল হুথিরা। এই অঞ্চলে হুথিদের হামলার কারণে নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। অনেক জাহাজ লোহিত সাগরে হয়ে সুয়েজ খালের দিকে না গিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশে দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এদিকে লেবাননে বৃহত্তর সামরিক আগ্রাসন আরেকটি ধ্বংসাত্মক অবস্থায় নিয়ে যাবে বলে জাতিসংঘে সতর্ক করেছে ইরান। জাতিসংঘে ইরানের মিশন থেকে বলা হয়েছে সব রকম বিকল্প এখন সামনে। যদি লেবাননে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তাহলে প্রতিরোধ ফ্রন্টের জন্য তারা প্রস্তুত। এমন অবস্থায় গাজা সিটিতে পানি বিতরণের একটি পয়েন্টে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে আল গাজী পরিবারের একটি শিশুসহ কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন গাজা সিটির সুজেয়া এলাকায় স্থল আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 60,000 ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণে আল মাওয়াসি এলাকায় সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 5,000 ফিলিস্তিনি, অনেকে হতাহত হয়েছেন। অনলাইন আল জাজিরা এ খবর দিয়ে বলছে শুক্রবার দিবাগত রাতভর গাজা সিটিতে বিভিন্ন আবাসিক ভবনের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 4 জন শিশুসহ 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। গাজার মধ্যাঞ্চলে মাগাজি শরণার্থী ক্যাম্পেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের স্থল বাহিনী গাজার ভিতরে ঢুকে অভিযান চালাচ্ছে। সেজিয়া ও এর আশপাশে তীব্র লড়াই হচ্ছে। ইসরায়েলি বোমার আঘাতে বারবার কেঁপে উঠছিল গাজা। হামাস দাবি করেছে তারা সেজিয়ার পূর্বে শত্রুপক্ষের একটি ট্যাঙ্ক ও বুলডোজারকে টার্গেট করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে নির্লজ্জ নেতানিয়াহু বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করে আনার একটি উত্তুঙ্গ অবস্থায় আছেন তারা। অন্যদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পরিবারগুলোকে অধিকৃত কুৎসে তাদের বাড়িঘর ভেঙে ফেলতে বাধ্য করেছে। ইসরায়েলিরা একটি বিজ্ঞপ্তি দিয়ে ফিলিস্তিনিদেরকে বলেছে তারা যেন তাদের বাড়িগুলো নিজেরাই ভেঙে ফেলে, অন্যথায় ইসরায়েল আল-আকসা মসজিদের শহরটিকে ধ্বংস করার কথা বিবেচনা করবে। ইসরায়েলিরা পুরানো ওই এলাকায় বসবাসকারী 200 ফিলিস্তিনি পরিবারকে ওই নোটিশ দিয়েছে। ইসরায়েল অধিকৃত কুৎসে ফিলিস্তিনিদেরকে উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না। প্রায় সকল ফিলিস্তিনির অনুরোধ তারা বাতিল করে দিয়েছে। তারা লাইসেন্সবিহীন হওয়ার অজুহাত দিয়ে ফিলিস্তিনিদের হাজার হাজার বাড়ি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। প্রসঙ্গত আমেরিকান ভূত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুদস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পর থেকে কুদস শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি ইহুদিবাদী বস্তি গড়ে তোলার ঘটনা বেড়ে গেছে। এদিকে গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া 200 ফিলিস্তিনিকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচেন প্রজাতন্ত্র। গত বছরের নভেম্বরে রাশিয়ার মুসলিম প্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ ঘোষণা দিয়েছিলেন যে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অ্যাপার্টমেন্ট করে দেয়া হবে। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আর লড়াইয়ে সুয়াদ হারানোর চাপে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বুড়ো সাধু জে বাইডেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে জে বাইডেন ভালো করতে পারেননি।
তারপরই শোনা যাচ্ছে ডেমোক্র্যাট শিবিরে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্সিয়াল ডিবেটে যে বাইডেন খুব খারাপ ফল করলে ও ডেমোক্র্যাটদের কেউ কেউ এবছরের 11 থেকেই মিশেল ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যমের খবর হল নির্বাচনে লড়াই করতে খুব একটা আগ্রহী নন মিশেল, কারণ ডেমোক্র্যাটদের একাংশের ধারণা যে বাইডেনের মানসিক ভারসাম্য খুব একটা ভালো অবস্থায় নেই, তাই প্রার্থী বদলের প্রয়োজন। তা না হলে ট্রাম্পের সামনে কেনভাবেই টিকতে পারবেন না বাইডেন। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেন, সিএনএনের বিতর্কে পরাজিত হওয়ার পরে ডেমোক্র্যাটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। 9 মাস আগেই আমি বলেছিলাম যে বুড়ো বাইডেনকে শেষ পর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয় সেটাই হবে। সিএনএনের বিতর্কের পর ডেমোক্র্যাটদের একাংশ ভাবতে শুরু করেছেন বুড়ো বাইডেনকে দিয়ে আর চলবে না। দ্য পলিটিকার খবর অনুযায়ী একটা সময় ছিল যখন বাইডেনকে বাদ দিয়ে অন্য কারো কথা ভাবতা না ডেমোক্র্যাটরা, কিন্তু প্রথম বিতর্কের পর এবার তারা সেটা ভাবা শুরু করেছে। বাইডেনের আটকে যাওয়া কণ্ঠস্বর, অস্পষ্ট উত্তর এবং পুরো কথা শেষ করতে তাকে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে তাতে আতঙ্কিত ডেমোক্র্যাটরা। এ অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছেন তারা। এমনকি কেউ কেউ বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় বাজিমাত করেছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত দেশটির নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। তবে দেশটির নিয়মানুসারে 50% ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি ইঙ্গিত দিয়েছেন পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান। এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কার শুরু করতে চান তিনি। তার এমন ইঙ্গিতের ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক বদলাবে কিনা, কেননা দেশটির ক্ষমতা দীর্ঘদিন ধরে কট্টরপন্থীদের হাতে রয়েছে। পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করতে চান তিনি বলেন, আমরা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আজীবন বৈরী সম্পর্ক রাখব নাকি তাদের সঙ্গে আমাদের সমস্যাগুলো মেটানোর উদ্যোগ নেব। বিশেষজ্ঞরা বলছেন ইরানের নির্বাচনে পেজেশকিয়ান জয়ী হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করতে পারে, কেননা পশ্চিমাদের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তিনি। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এ দুর্ঘটনার পেছনে নিষেধাজ্ঞায় পঙ্গু হওয়া অর্থনৈতিক অবস্থার কথাও সামনে আসছে। গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে সক্রিয় আমেরিকা। ইরাক আক্রমণ থেকে শুরু করে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াই, কিংবা ইসরায়েল ও সৌদি আরবকে অস্ত্র পাঠানো, এমন নানা বিষয়ে সম্পৃক্ত থেকেছে তারা। জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূরাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং ইসরায়েলের সঙ্গে দেশটির স্থায়ী মিত্রতার মতো বিষয়গুলোকেই অঞ্চলটির প্রতি আমেরিকার আগ্রহের কারণ হিসেবে দেখে থাকেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ সীমান্তের কাছে ন্যাটোর সঙ্গে সামরিক মহড়া চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে জাপানকে। এ ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় জাপানি দূতাবাসকে এই প্রতিবাদের বিষয়টি জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। কয়েকদিন আগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, জাপানের বিমান সেনারা জার্মানি, ফ্রান্স ও স্পেনের সেনাদের নিয়ে একটি সম্মিলিত সামরিক মহড়া চালাবে। কিহারা বলেছেন, এই সম্মিলিত মহড়াটি জাপানের ইবারাকি প্রদেশের বিমান ঘাঁটিতে চালানো হবে ফ্রান্সের সঙ্গে, কিন্তু জার্মানি ও স্পেনের সঙ্গে মহড়া চালানো হবে হুক্কাইদু প্রদেশে। এই হুক্কাইদু প্রদেশ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। কুরিল দ্বীপের মালিকানা সহ বিভিন্ন বিষয়ে জাপান ও রাশিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছেন।